আমরা যেটা অবগত রয়েছি যে ছাত্রদের প্রথম আন্দোলন শুরু হয় যেটি বর্তমানে অসহযোগ অথবা এক দফায় চলে গেছে। এই আন্দোলনের ভ্রূণটি ছিল প্রকৃত অর্থে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ ছাত্রদের শুধুমাত্র চাকুরির ক্ষেত্রে তাদের মেধাকে যথাযথভাবে মূল্যায়নের উদ্দেশ্যে এই কোটা বিরোধী আন্দোলনকে তারা গড়ে তোলে। পরবর্তীতে এটির নামকরণ এবং কিছুটা কোটা রেখে তারা কোটা সংস্করণ আন্দোলন নামে চালিয়ে যেতে থাকে। তো এই কোটা সংস্করণ আন্দোলনের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কৌশল, অভিনব কৌশল, যেটি বাংলাদেশের ছাত্র আন্দোলন বা অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না, এই ধরনের কিছু অভিনব আন্দোলনের কৌশল তারা এই আন্দোলনে অ্যাপ্লাই করেন। তার মধ্যে বাংলা ব্লকেড, মার্চ ফর জাস্টিস, অর্থাৎ তারা এই মার্চ ফর জাস্টিসটি দ্বারা বাংলাদেশের সমগ্র বিচারের প্রতি যে জনগণ তথা সাধারণ ছাত্রছাত্রীদের একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বা তারা যথাযথভাবে তাদের মত অনুযায়ী যথাযথভাবে বিচার কার্যর তারা অনেক ক্ষেত্রে পান না, সেই ক্ষেত্রে তারা এই কল ফর জাস্টিসের আহ্বান করেন। এরপরে চলে আসে তারা কমপ্লিট শাটডাউনের দিকে। তো এই আন্দোলনগুলো চলার মোমেন্টেই কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ অনেক ক্ষেত্রেই তাদের প্রশাসনিক অর্থাৎ রাষ্ট্রীয় যেই যন্ত্রগুলো রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিবি এবং ক্ষেত্র বিশেষে আমরা সেনাবাহিনীর কেউ রাস্তায় নামাতে দেখেছি, কারফিউ জারিও দেখেছি। বিশেষ করে ভিডিও ফুটেজেও সংবাদ মাধ্যম, মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো ছাড়াও ব্যক্তিগতভাবেও আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ পেয়েছি, যেগুলোতে দেখা গেছে যে পুলিশ সরাসরি হত্যার উদ্দেশ্যেই অনেক ক্ষেত্রে বলা যায় যে গুলি চালিয়েছে, যেটি আসলে এই আন্দোলনের দমানোর চেয়েও এই আন্দোলনের ফুয়েল হিসেবে অর্থাৎ চালিকা শক্তি হিসেবে অ্যাকচুয়ালি কাজ করেছে। কেননা তাদের ভাষ্য অনুযায়ী সরকার কোনো আপোষ প্রক্রিয়ায় না গিয়ে বরং গতানুগতিক বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক যেই একটি প্রক্রিয়া বিদ্যমান রয়েছে, যে কোনো আন্দোলনকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে দমন করা, সেই দমনের দিকেই চলে গিয়েছিল বলেই তারা মনে করে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে মৃত্যু রিলেটেড যেই ব্যাপারগুলো রয়েছে, হত্যা রিলেটেড যেই ব্যাপারগুলো রয়েছে, এগুলোর বিচারিক ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই কিছুটা ধ্রুব জাল তৈরি হয়েছিল আর কি, যেটি বাংলাদেশ তথা বিশ্বে আলোড়ন করেছিল যে শহীদ আবু সাইদের ব্যাপারটি, সেটি কিন্তু প্রকাশ্য ভিডিও ক্যামেরায় আসার পরেও দেখা যাচ্ছে যে প্রাথমিক যেই পুলিশ রিপোর্টটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি তিনি গুলি এবং ইট দ্বারা আন্দোলনকারীদের দ্বারাই অ্যাকচুয়ালি হত্যার শিকার হন। ইভেন এমন কোশ্চেনে করা হয়েছিল যে যেই ভিডিওটি করা হয়েছে সেগুলো এক ফ্রেমে করা হয়নি, অর্থাৎ পুলিশকে বাঁচানোর। এবং পাশাপাশি শুধু তাই না, পরবর্তীতে রংপুরের একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রকেও এই মামলার আসামিতে পরিণত করা হয়। শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে পুলিশ তদন্তের মাধ্যমে জানা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে যে পুলিশের 2 সদস্যকে তারা সাসপেন্ড করেছে। তো এটা প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো যেগুলোকে ভিজুয়ালাইজড প্রসেসে এসে গিয়েছিল সেগুলো কিন্তু কে অস্বীকার করার যেই প্রক্রিয়ায় ছিল সরকার সাধারণ ছাত্রছাত্রীদের মত অনুযায়ী, সেটি প্রকৃতপক্ষে তাদের ক্ষোভের আগুনকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং চাকুরি কেন্দ্রিক যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন আর চাকুরি কেন্দ্রিক না থেকে সরাসরি এক দফা অর্থাৎ সরকারকে পদত্যাগকে তারা এখন বাধ্য করতে চাচ্ছে এবং আজকে থেকে তারা পরিপূর্ণ রাষ্ট্রীয় অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছে। তো এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে শুরুতে আমরা এটাকে ছাত্র আন্দোলন বলে থাকলেও পরবর্তীতে বিভিন্ন পেশার, সেটা সাংবাদিক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, ডাক্তার, শিক্ষক, এমনকি রিক্সা চালক, সর্বোপরি যেটা আমরা দেখেছি ডিওএইচএস এ সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের পরিবারবর্গরা পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। তো ছাত্রদের সেই কোটা বিরোধী আন্দোলন প্রকৃত অর্থে আজকে তাদের ভাষ্য অনুযায়ী
আসলেই ছাত্র জনতার এক দফা দাবিতে পরিণত হয়েছে। তো এই যে ছোট্ট একটি ফোড়াকে ক্যান্সারে পরিণত করা, এটি নিয়ে অর্থাৎ যেটি একটি ছোট্ট ফোড়া ছিল কোটা বিরোধী আন্দোলন, সেটিকে সরকার অত্যন্ত সহজে সংসদের মাধ্যমে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে এটি করতে পারতেন, কিন্তু সেই ফোড়াকে শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই ক্যান্সারে রূপান্তরিত করা হয়েছে। তো এই যে ক্যান্সারটা আজকে অর্থাৎ এক দফার যেই এটা ক্যান্সার বলতে আমি বোঝাতে চাচ্ছি রোগের গুরুত্ব দিয়ে, যে ছোট একটি বিষয় থেকে আজকে কিন্তু এক দফায় চলে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে দেখা যাচ্ছে যে সরকার বিষয়টিকে আসলে অনেকটাই ছোট করেই হয়তোবা দেখার চেষ্টা করেছিলেন এবং জনগণের শক্তি বা ছাত্রদের শক্তির চেয়ে তারা অধিক গুরুত্ব দিয়েছিলেন রাষ্ট্রযন্ত্রগুলোতে ওপরে, অর্থাৎ পুলিশ, বিডিআর, আর্মি দ্বারা তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে। বাট সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানুষের যে মানসিক পরিবর্তন, বৈষয়িক যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোকে অনেক ক্ষেত্রেই তারা দেখেনি। যেমন আমরা জাতিসংঘের ইউএন মিশনের গাড়ি ব্যবহার করতে দেখেছি, যেখানে ইউএন থেকে সরাসরি কমপ্লেইন করা হয়েছে, এবার এটার যে কাউন্টার উত্তরটাও দেওয়া হয়েছে সেটিও অ্যাকচুয়ালি জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সে বিষয়ে একটু বড় ব্যাপার। পাশাপাশি দেখা যাচ্ছে যে বহির্বিশ্বের যে চাপগুলো তারা ভিডিও ফুটেজের মাধ্যমে যেগুলো দেখছেন এটিও একটি বড় ব্যাপার, এবং দেশের বাহির থেকে যেই রেমিটেন্স শাট অফের যে আহ্বানগুলো করছেন এবং তার কিছু প্রতিফলনও আমরা ইতিমধ্যে পড়েছি। তো সার্বিকভাবে আসলে কোটা বিরোধী এই চাকুরি আন্দোলনটি এখন অনেকেই বলছেন যে চাকুরি কেন্দ্রিক আন্দোলন, আসলে এটি না, এটি একটি সম্মিলিত অনেক দিনের পোষানো প্রচন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এখন দেখা যাক প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বঙ্গভবনের দরজা আলোচনার জন্য সর্বাগ্রে খোলা থাকছে, আবার অন্যদিকে ছাত্ররা তা প্রত্যাখ্যান করেছে যে এখন আর আলোচনার কিছু নেই, এখন দাবি একটাই, সেটি হচ্ছে গিয়ে বর্তমান সরকারের পরিপূর্ণভাবে পদত্যাগ। তো সত্যি কথা বলতে আন্দোলনের এখন রূপটি অনেকটি পরিবর্তন হয়েছে। এর মাঝে আমরা চট্টগ্রামে গতকালকে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি একে অপরের ঘর বাড়িতে আক্রমণও শুরু করেছে। তো এটি এখন পরিপূর্ণভাবে কোন দিকে চলে যায় এটি বলাটা একটু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ছাত্র এই জনতার এই আন্দোলনটা খুব সাধারণভাবে যেটা আমরা বলতে পারি যে আমাদের ইতিহাসে এই ধরনের আন্দোলনের আসলে কোনো উদাহরণ আছে কিনা আমার ব্যক্তিগতভাবে ঠিক জানা নেই। তো দেখা যাক ছাত্র আন্দোলন, ছাত্র জনতার এই এক দফা কোথায় গিয়ে থাকে। ইনমো শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা এফএম।